Hello everyone, welcome to Memoir Classes. Myself Shubhropratim, your bio mentor. So আজকে আমরা কোন ভিডিওটা নিয়ে এসেছি? আজকে আমরা সেলের লেকচার নাম্বার 2 আমরা নিয়ে এসেছি। আজকে আমরা সেলের লেকচার নাম্বার 2 তে আমরা সেল থিওরি ডিসকাস করব এবং আমরা গত ক্লাসে আমরা সেলের বেসিক ইন্ট্রোডাকশন প্লাস ডিসকভারি ডিসকাস করেছি। তো আজকে আমরা সেল থিওরির উপরে আমাদের লেকচারটা থাকবে এবং সেল থিওরি মানে কি বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্নভাবে সেলকে ডেসক্রাইব করেছে এবং আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা দেখি ডিসকভারি অফ সেল, লিভিং সেলকে ডিসকভার করেছে, ডেড সেলকে আমার দেখেছে, হ্যাঁ সেলকে অবজার্ভ করেছে, ওইগুলো আমরা দেখেছি। আজকে আমরা বিফোর স্টার্টিং সেল থিওরি উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, যেহেতু এনসিইআরটিতে বলা আছে আমরা একটু দেখে নেই মাইক্রোস্কোপ। তোমরা সবাই এটা সম্বন্ধে অবগত। মাইক্রোস্কোপ কি? আশা করি আমি ধরে চলছি এটা তোমরা জানো মাইক্রোস্কোপ কি। মাইক্রো মানে কি? ছোট, একদম ছোট, যেগুলো আমাদের চোখে দেখা মানে নর্মাল বলতে কি নর্মাল ভিজুয়ালাইজ করতে পারবো না, কোনো কিছু মিডিয়ামের সাহায্যে যখন আমার দেখতে হয় তখন ওইগুলোকে আমরা কি বলি? মাইক্রোস্কোপিক অর্গানিজম। তো মাইক্রোস্কোপ কি? যখন আমরা ছোটোর থেকে ছোট আমরা অবজেক্ট যখন আমরা দেখতে পাই যেই মিডিয়ামটার সাহায্যে, ওইটাকে আমরা মাইক্রোস্কোপ বলি। এখন মাইক্রোস্কোপও আমার দুইটা ভাগে ভাগ করা আছে। কি কি? একটা হচ্ছে কম্পাউন্ড আর একটা হচ্ছে ইলেকট্রন। আমরা স্কুল কলেজে যেগুলো দেখে থাকি বা স্কুলে মেইনলি দেখে থাকি এটা হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ, ঠিক আছে? এখন দেখো কম্পাউন্ড মাইক্রোস্কোপ কে ডিসকভার করেছে? জ্যান্স অ্যান্ড হ্যাসেন। whereas ইলেকট্রন মাইক্রোস্কোপ ডিসকভার করেছিল নল অ্যান্ড রাস্কা, দুজন মিলে ডিসকভার করেছে। কম্পাউন্ড মাইক্রোস্কোপ কিছু না, এটার মধ্যে অ্যাকচুয়ালি দুই ধরনের লেন্স থাকে। একটা হচ্ছে গিয়ে অবজেক্টিভ লেন্স, আরেকটা থাকে আইপিস, যেটা থেকে আমরা দেখি, ঠিক আছে? আইপিস আর অবজেক্টিভ লেন্স। whereas ইলেকট্রন মাইক্রোস্কোপ যেগুলো সায়েন্টিস্টরা ইউজ করতো ফর রিসার্চ ওয়ার্ক, ঠিক আছে? ইলেকট্রন মাইক্রোস্কোপ তখন আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে পাই অবজেক্ট যখন বিম অফ ইলেকট্রন সোর্স যখন একটা অবজেক্টের পরে, তখন আমরা ম্যাগনিফাইড ইমেজ আমরা অ্যাজ এ রেজাল্টেন্ট দেখতে পাই, ঠিক আছে? তাহলে ইলেকট্রন মাইক্রোস্কোপ আমরা কিভাবে দেখতে পারবো? যখন উইথ দ্য হেল্প অফ বিম অফ ইলেকট্রন সোর্স যখন আমরা দেখতে পাই, তখন আমরা কি দেখতে পাই? ম্যাগনিফাইড অবজেক্ট আমরা অবজার্ভ করি। ক্লিয়ার? সো নোট ইট ডাউন। তো আমরা এতক্ষণ কি দেখলাম? আমরা দেখলাম যে সেল মানে কার মাধ্যমে আমরা দেখতে পারবো? উইথ দ্য হেল্প অফ মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপ কয় ধরনের হয়? দুই ধরনের, একটা হচ্ছে কম্পাউন্ড, একটা ইলেকট্রন। বেসিক্যালি স্কুল কলেজ যেগুলো থাকে ওইগুলো হলো কম্পাউন্ড, আমরা দেখতে পাই। আর ইলেকট্রন মাইক্রোস্কোপ আমরা যেগুলো সায়েন্টিস্টরা ইউজ করতো ফর দ্য রিসার্চ ওয়ার্ক। এখন দেখো আমরা যেটা হেডিং দেব, সেল থিওরি, খুব ইম্পর্ট্যান্ট এবং মনোযোগ সহকারে তোমরা বুঝবে, এরপরে লিখবে। সেল থিওরি ইজ নাথিং বাট সেল থিওরি মানে কি লেখা। তো সেল নিয়ে যারা সায়েন্টিস্টরা রিসার্চ ওয়ার্ক করেছে ওদের মোতাবেক সেলকে কিভাবে ডেসক্রাইব করা যায়, ওদের পার্সপেক্টিভে ওরা ডেসক্রাইব করেছে। ওইটাই ফার্স্ট যারা ডেসক্রাইব করেছে, ইট ওয়াজ প্রপোজড বাই টু সায়েন্টিস্ট or two researchers, proposed by Sladen and Swan in the year 1838 and 1839, ঠিক আছে? তো সেল থিওরি কে ডিসকভার করেছে? ফার্স্ট প্রপোজড বাই স্লেডেন অ্যান্ড সোয়ান। ওরা দুইজনই দুই রকমভাবে সেলকে এক্সপ্লেন করেছে, সেল থিওরির জন্য এক্সপ্লেন করেছে সেলকে, যে সেল এইরকমভাবে সেল আমার কাজে আসে বা সেল তৈরি, ঠিক আছে? ফার্স্ট আমি যদি বলি
ফার্স্ট যদি আমি বলি যেই সায়েন্টিস্টের কথা, প্রথম নাম লিখলাম আমরা ম্যাথিয়াস স্লেডেন। ম্যাথিয়াস স্লেডেন কে ছিল? ম্যাথিয়াস স্লেডেন এনসাইটের মধ্যে দেখবে এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে সামনের বছর। একজন জার্মান বোটানিস্ট, বোটানিস্ট মানে যারা প্লান্টস নিয়ে কাজ করে, ঠিক আছে? কে ছিল? একজন জার্মান বোটানিস্ট। উনি কোন ইয়ারে কাজ করেছে? 1838, ঠিক আছে? অ্যাকর্ডিং টু হিম উনি বলেছে যে ধরতির মধ্যে যত সমস্ত প্লান্টস আছে সবগুলো সেল দ্বারা নির্মিত, এবং এই সেলগুলো ফার্দার কি ফর্ম করে? প্লান্টের টিস্যু। ক্লিয়ার? বোঝা গেল? মানে যতগুলো আমাদের আর্থের মধ্যে প্লান্টস আছে, দে অল আর কম্পোজড অফ সেলস অ্যান্ড সেল ফার্দার ফর্ম দ্য টিস্যুস অফ প্লান্ট। তাহলে আমি নোট করে লিখি, অ্যাকর্ডিং টু হিম কি বলেছে? অল প্লান্টস আর composed of all plants are composed of different kind of cells, and he also said that cells form the tissues of plant. tissues of plant বলতে মানে আমরা যখন আমরা সেলের ফার্স্ট লেকচার আমরা ডিসক্রাইব করেছিলাম না একটা ট্রি, সেল থেকে কীভাবে অর্গানিজম তৈরি হয়, তখন দেখো যে বলেছি আমি সেল থেকে যখন গ্রুপ অফ সেল, একটা সেল থেকে যখন অনেকগুলো সেল যখন একত্রিত হবে তখন কি তৈরি হবে? আমার টিস্যু। তো এটাই উনি বলেছেন, সেলস ফর্ম দ্য টিস্যুস অফ প্লান্ট অ্যাকর্ডিং টু ম্যাথিয়াস স্লেডেন। এখন আমরা থিওডর সোয়ানের সম্পর্কে আমরা জানবো। অ্যাকর্ডিং টু হিম কি ছিল? বাট তোমাদেরকে বলে রাখি, আচ্ছা নাম কি বললাম? থিওডর সোয়ান। খুব এই লাইনটা অ্যাটলিস্ট একটু কেয়ারফুলি লিখবে এবং শুনবে। সে থিওডর সোয়ান কে ছিল? আগের পুরনো এনসিইআরটিতে ওনাকে ব্রিটিশ জুলজিস্ট বলা হতো, এখন মডিফাই করে এখানে এনসিইআরটিতে লিখেছে হি ওয়াজ এ জার্মান জুলজিস্ট। ঠিক আছে? উনি কবে সেল থিওরি আইডিয়া দিয়েছে? 1839। বাট জয়েন্টলি ওরা ওদের থিওরিটাকে অ্যাকসেপ্ট করেছিল, মানে প্রপোজ করেছিল ইন দ্য ইয়ার 1838 অ্যান্ড 39। দুজন থিওরি ওরা প্রদান করেছে। অ্যাকর্ডিং টু থিওডর সোয়ান কি বলেছে তো দেখি। উনি যেহেতু জুলজিস্ট মানে প্লান্ট অ্যানিম্যাল নিয়ে ওনার কাজ, জু মিনস অ্যানিম্যাল রিলেটেড, যারা অ্যানিম্যাল নিয়ে যখন রিসার্চ করে ওদেরকে জুলজিস্ট বলি আমরা। দেখো উনি কি বলেছে যে অ্যানিম্যালের মধ্যে আউটার কভারিংয়ে কি থাকে? প্লাজমা মেমব্রেন। ওয়ারএজ ধরো এটা প্লান্ট সেলের যে আমার আউটার কভারিং থাকে, অ্যানিম্যাল সেলের আউটার কভারিং কি? আমার প্লাজমা মেমব্রেন। প্লান্ট সেলের যদি আউটার কভারিং দেখি আমার সেল ওয়াল। এবং উনি মনে করেছে যে সেল ওয়াল প্লান্টসের মধ্যে একটা ইউনিক ফিচার, ঠিক আছে? এবং উনি ফাইনাল কনক্লুশন কি দিয়েছে? all plants and animals are composed of cells and product of cells. সেল অ্যান্ড প্রোডাক্ট অফ সেলস মানে এটা আমরা একটু পরে দেখব, ঠিক আছে? তাহলে থিওডর সোয়ান আর কি পড়লাম আরেকজন সায়েন্টিস্টের নাম ম্যাথিয়াস স্লেডেন, ওরা দুজন মিলে সেল থিওরি প্রপোজ করেছে। কি বলেছে ফার্স্ট ম্যাথিয়াস স্লেডেন কি বলেছে? ইন দ্য ইয়ার 1838 হি ওয়াজ এ
মানে উনি কি ছিলেন, ম্যাথিয়াস ক্লেটন কি ছিলেন, জার্মান বোটানিস্ট। বোটানিস্ট মানে কারা, যারা প্লান্টস নিয়ে রিসার্চ করে, ঠিক আছে। তো অ্যাকর্ডিং টু হিম উনি বলেছে যে নেচারের মধ্যে যত ধরনের প্লান্টস আছে সবগুলো সেল দিয়ে তৈরি। অল প্লান্টস আর কম্পোজড অফ সেলস, কম্পোজড অফ ডিফারেন্ট কাইন্ড অফ সেলস অ্যান্ড উনি কি বলেছে, সেল, এই সেলগুলোই ফার্দার প্লান্টের টিস্যু তৈরি করে। ক্লিয়ার। নেক্সট আসো থিওডর সোয়ান। হু ওয়াজ থিওডর সোয়ান? থিওডর সোয়ান ওয়াজ জার্মান জুলজিস্ট ইন দ্য ইয়ার 1839। উনি কি বলেছে যে উনি যখন প্লান্ট সেল অ্যান্ড অ্যানিম্যাল সেলকে উনি যখন অবজার্ভ করলেন তখন উনি দেখতে পেলেন যে প্লান্টের মধ্যে সেল ওয়াল একটা ইউনিক ফিচার ক্রিয়েট করে। অ্যান্ড আফটার দ্যাট হি ডিসাইডেড অ্যান্ড হি প্রপোজ দ্যাট অল প্লান্টস অ্যান্ড অ্যানিম্যালস আর কম্পোজড অফ সেল অ্যান্ড প্রোডাক্ট অফ সেল। ঠিক আছে, বোঝা গেল ওদের অ্যাকর্ডিং টু দ্যাম কি ছিল। বাট দিস থিওরি ফাইনালি ফেল টু এক্সপ্লেন হাউ নিউ সেলস ফর্ম। এই সেল থিওরির ওদের যে দুজনের যৌথ প্রকাশে যখন আমার সেল থিওরি যখন ডেসক্রাইব করলো, ওই সেল থিওরিটা আমার রিজেক্ট হয়ে গেল। কেন রিজেক্ট হয়ে গেল আমরা দেখছি, নোট করে নেব। ড্রব্যাক মানে কেন এই সেল থিওরিটা অ্যাপ্রুভ হলো না? কারণ ওরা যা বলেছে অ্যাকর্ডিং টু দ্যাম প্লান্টস আর অ্যানিমালস কি সেল দ্বারা নির্মিত। বাট দে ফেল টু এক্সপ্লেন হাউ নিউ সেলস উইল ফর্ম। কীভাবে নতুন সেল আসবে এটা তো এখানে এক্সপ্লেন করা নেই। তো এটাই হচ্ছে ওদের ডিমেরিটস। দে ফেল টু এক্সপ্লেন, ওদের ডিমেরিটসটা কি, ড্রব্যাকটা কি, ফেল টু এক্সপ্লেন হাউ নিউ সেলস ফর্মড। ঠিক আছে, এই থিওরিটাকে ফাইনালি একজন সায়েন্টিস্ট পরবর্তীতে এসে মডিফাই করলো। এটা নোট করে নাও, এরপর আমরা বাকি নেক্সট সায়েন্টিস্টের সম্পর্কে আমরা পড়ছি। তো আমরা কি দেখলাম, সেল থিওরি অ্যাকর্ডিং টু থিওডর অ্যান্ড সোয়ান আর ওদের ড্রব্যাকটা দেখলাম। এখন দেখো ওদের ড্রব্যাকটার পরে নেক্সট একজন সায়েন্টিস্ট আসলো রোডল্ফ বার্চ। উনি কি থিওরি দিল, মডিফাইড সেল থিওরি। উনি কি দিল, মডিফাইড সেল থিওরি। হোয়াট ইজ মডিফাইড সেল থিওরি? মডিফাইড সেল থিওরি মানে ওরা যেই দুজন সায়েন্টিস্ট মিলে ডিসকভার করেছে বা সেল থিওরিটা প্রপোজ করেছে ওইটা ঠিক বাট একটা জায়গাতে এসে ওইটা ইনকারেক্ট। ওইটাই উনি ডেসক্রাইব করেছে যে নিউ সেল কীভাবে আসবে। তো মডিফাইড সেল থিওরি কে প্রপোজ করেছে? প্রপোজ বাই রডলফ ভার্চো in the year 1855। উনি কি বলেছে যে সেল তৈরি হবে এবং সেল ডিভাইড করবে। উনি বলেছে এটা একটা সেল, এই সেল ডিভাইড করে আরও সেল ফর্ম করবে। দ্যাট মিনস এটা কি আমার নিউ সেলস और प्रोडक्ट ऑफ सेल्स, ठीक नहीं, और प्रोडक्ट ऑफ सेल्स और এটা কি আমার প্রি এক্সিস্টিং সেল মানে যেই সেল থেকে আমার নিউ সেল এসছে, যেই জায়গা থেকে যেই জিনিসটা থেকে আমার নতুন সেল এসছে ওই জিনিসটাকে কি বলবো আমরা, ওই সেলটাকে কি বলবো, প্রি এক্সিস্টিং সেল। ঠিক আছে, উনি বলেছে যে যত সমস্ত নিউ সেল আসবে সবগুলো all cells come from pre-existing cells, all newly formed cells comes from pre-existing cells। ক্লিয়ার? তো এটা নোট করে নাও। আমরা নেক্সট অ্যাকর্ডিং টু ওনার কথা অনুযায়ী সেল থিওরিকে উনি ফাইনাল শেপ যেটা দিয়েছে, ফাইনাল
সেই সেল থিওরিকে যেটা দিয়েছে কি কি উনি উল্লেখ করেছে ওটা আমরা দেখব। তো এই জায়গাগুলো একটু মনে রাখার বিষয়, আমরা দেখব। নেক্সট, অ্যাকর্ডিং টু রডল্ফ ভার্চো, ওইটার মধ্যে ইনক্লুড করে নিও, মুছে ফেলেছি। রডল্ফ ভার্চো কি বলেছে? ফার্স্ট উনি বলেছে অল প্লান্টস উনি কি বলেছে? অল সেলস কামস ফ্রম pre-existing cell. Pre-existing cell. All cells comes from pre-existing cells. What is pre-existing cell? উনি মানে এটা নিউ সেল, তো নিউ সেল আসতে গেলে প্রি-এক্সিস্টিং সেল থেকেই আসতে হবে, ঠিক আছে? মানে আগের এটা কন্টিনিউয়েশন, একটা সেল ডিভাইড হবে, নিউ সেল ফর্ম হবে, আবার ওরা ডিভাইড করবে, আবার নিউ সেল ফর্ম হবে, এরকমভাবেই সেলের লাইফ সাইকেল চলতে থাকে। এবং এক্সিস্টিং সেল এটাকে উনি একটা টার্ম দিয়েছে ওমনি সেলুলা ই সেলুলে। ই সেলুলে, ঠিক আছে? উনি কি বলেছে? এই টার্মটাকে অল সেলস কাম ফ্রম প্রি এক্সিস্টিং সেল, যত সেমিস্টার সেল আছে এটা প্রি এক্সিস্টিং সেল, এখান থেকে নিউ সেল জেনারেট হবে। ক্লিয়ার? এখন উনি বলেছে যে অল প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস, ওদের যে থিওরিটা দিয়েছিল ওইটাও উনি ইনক্লুড করেছে যে অল প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস আর কম্পোজড অফ cells and product of their cells. Clear? All plants and animals are composed of cells and product of their cell. বোঝা গেল? And this theory gives a final shape. সেল থিওরিকে ফাইনাল শেপ রডল্ফ ভার্চোর যে মডিফাইড সেল থিওরি ওইটাই দেওয়া হয়েছে, ওনার থিওরিটাকেই ফাইনালি অ্যাকসেপ্ট করা হয়েছে, বা বলেছে যে যত সমস্ত নিউ সেল আসবে সবগুলো প্রি এক্সিস্টিং সেল আসবে, প্রি এক্সিস্টিং সেল থেকে আসবে। মানে আমি আসলে, লেট আস টেক ওয়ান এক্সাম্পল, কেউ যদি নিউবর্ন বেবি হয়, ঠিক আছে? নিউবর্ন বেবি হলে মানে কি, তার প্যারেন্টস থাকলে তো নিউবর্ন হবে, তো দ্যাট মিনস প্রি এক্সিস্টিং কেউ থাকছে, এই জন্যই নিউ কেউ আসছে। বোঝা গেল ব্যাপারটা? তো উনি কি বলেছে? ফার্স্ট পয়েন্ট, অল সেলস কাম ফ্রম প্রি এক্সিস্টিং সেলস অ্যান্ড অল প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস আর কম্পোজড অফ cells and product of their cells, and this theory gives a final shape to our cell theory. But একটা কথা, কি কথা? তিনজনই বলেছে সেল কম্পোজ অফ অল প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস আর কম্পোজ অফ সেলস অ্যান্ড প্রোডাক্ট অফ সেলস অ্যান্ড অল সেলস আর কাম ফ্রম প্রি এক্সিস্টিং সেলস। বাট এগুলি তো প্লান্টস আর অ্যানিমেলসের সম্বন্ধে ওরা ডেসক্রাইব করেছে, এবং সেল থিওরি ওই পার্সপেক্টিভে সেল থিওরি ওরা অ্যাপ্লিকেবল। বাট এই থিওরি যতগুলো ওরা বললো, এই থিওরি একটা জিনিসে অ্যাপ্লিকেবল না, দ্যাট মিনস এক্সেপশন অফ সেল থিওরি। ইট ইজ নট অ্যাপ্লিকেবল ইন ভাইরাস, কারণ ভাইরাস তো সেলই না, ভাইরাস ইজ নন সেলুলার। ভাইরাস নন সেলুলার কোথায় পড়বে? ভাইরাস সম্বন্ধে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, ঠিক আছে? বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে সেকেন্ড লাস্ট পেজের রাইট সাইডে তোমরা নিচে দেখবে ভাইরাসের সম্বন্ধে লেখানো আছে, ভাইরাস ইজ এ নন সেলুলার, ঠিক আছে? ভাইরাস নন সেলুলার, তো ভাইরাস এই সেল থিওরির আন্ডারে আসবে না, ঠিক আছে? তো নোট আমরা লিখতে পারি, নোট করে লিখতে পারি, আসতে পারে পরীক্ষাতে, অনেক আগে আসতো, এক্সেপশন অফ সেল থিওরি
কি আমার ভাইরাস। Why virus? Because virus is a non-cellular. ঠিক আছে, ক্লিয়ার? সো নোট ইট ডাউন। আমি আরেকবার কুইক রিক্যাপ করছি সেল থিওরিটাকে। সেল থিওরি ফার্স্ট প্রপোজ বাই স্লেডেন অ্যান্ড সোয়ান ইন দ্য ইয়ার 1838 অ্যান্ড 1839। স্লেডেন, যে ম্যাথিউ স্লেডেন কে ছিল একজন জার্মান বোটানিস্ট। বোটানিস্ট কারা? যারা প্লান্টস নিয়ে কাজ করে, ওদেরকে আমরা কি বলি? বোটানিস্ট। তো অ্যাকর্ডিং টু হিম কি বলেছে? অল প্লান্টস আর কম্পোজড অফ ডিফারেন্ট কাইন্ড অফ সেলস। অল প্লান্টস আর কম্পোজড অফ ডিফারেন্ট কাইন্ড অফ সেলস অ্যান্ড cells from the tissues of their plants. Clear? একদম ক্লিয়ার। বাট এরপরে থিওডোর সোয়ান আসলো, বিকজ স্লেডেন সাহেব যেটা দিয়েছিল ওটা সেলের প্লান্টসের রেসপেক্টে। এখন উনি কি করেছে? উনি তখন দেখেছে যে প্লান্টস আর অ্যানিমেল সেলের মধ্যে উনি কম্পেয়ার করে দেখলো যে প্লান্টসের মধ্যে সেল ওয়াল একটা ইউনিক ফিচার ক্রিয়েট করে, অ্যান্ড দ্যাটস ওয়াই উনি কি বলেছে যে অল প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস আর কম্পোজড অফ cells and product of their cells. Clear? and আর কি বললো? যে all plants are composed of cells and product of their cell। আর কিছু বলেনি থিওডোর সোয়ান। বাট থিওডোর সোয়ান কি? একজন জার্মান জুলজিস্ট। এটা নোট করে রাখবে, নিউ এনসিইআরটিতে এটা আপডেট হয়ে গেছে, এটা মনে রাখবে। কে জার্মান জুলজিস্ট অ্যান্ড কে জার্মান বোটানিস্ট। জিজ্ঞেস করা চান্স কম বেশি বলা যায় না, বাট জিজ্ঞেস করতে পারে পরীক্ষাতে। এখন দেখো এই সেল থিওরিটা ওরা দুজন যে দিয়েছে ওইটা নট অ্যাপ্রোপ্রিয়েট, বা ওইটা ড্রব্যাকে আছে, বিকজ ওরা মেনশন করেনি। ওরা প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস বলে দিয়েছে যে প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস আর কম্পোজ অফ সেলস অ্যান্ড প্রোডাক্ট অফ দেয়ার সেলস। বাট ওরা ফেল টু এক্সপ্লেন যে সেল যে প্রোডাক্ট অফ দেয়ার সেল এবং নিউ সেল কিভাবে আসবে, ওরা ওইটার ক্ষেত্রে টোটালি ফেল। দে ফেল টু এক্সপ্লেন হাউ নিউ সেলস উইল ফর্ম। ঠিক আছে, এই জন্য নেক্সট সায়েন্টিস্ট কে আসলো? রডাল্ফ ভার্চু। রডাল্ফ ভার্চু ইন দ্য ইয়ার 1855 হি প্রপোজ মডিফাইড সেল থিওরি। উনি কি বলেছে? যে অল সেলস কাম ফ্রম প্রি এক্সিস্টিং সেলস, অ্যান্ড ওইটাকে আমরা কি উনি বলেছে ওমনি সেলুলা ই সেলুলে। ঠিক আছে, অল সেলস কাম ফ্রম প্রি এক্সিস্টিং সেলস মানে নিউ সেল আসলো, নিউ সেল কোথা থেকে আসবে? প্রি এক্সিস্টিং সেল থেকে আসবে। এখন উনি বলেছে নেক্সট অল প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস আর কম্পোজ অফ সেল অর লিভিং অর্গানিজম। এটা অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, অল লিভিং অর্গানিজমস আর কম্পোজড অফ সেলস অ্যান্ড প্রোডাক্ট অফ দেয়ার সেলস, অ্যান্ড দিস থিওরি গিভস এ ফাইনাল শেপ টু আওয়ার সেল থিওরি। বাট এটারও এক্সেপশন কি? পুরো সেল থিওরির একটাই এক্সেপশন, যে দিস থিওরি ইজ অ্যাপ্লিকেবল ফর প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস বা অর in living organism, but this theory is not applicable in case of virus, because virus is not a cell, virus is non-cellular, that's why the exception of cell theory is virus. তো ভাইরাস নন সেলুলার এটা কোথায় পড়বে? তোমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে পড়বে। ক্লিয়ার একদম? সো কিছু কোশ্চেন করা যাক এখন। আচ্ছা, সেল থিওরি যতটুকু পড়লাম এতটুকু ভিতরে কোশ্চেন করবো। ঠিক আছে, বেসিক কিছু কোশ্চেন করি। Sladen and Swan. Swan and Virchow. D, none. So 5 seconds আমি দিচ্ছি, টাইম করে নাও, এরপর আমি অ্যান্সার বলছি। ডি কি হবে? নান। সো
5 seconds starts from now. 1 2 3 4 5. So cell theory first কে প্রপোজ করেছে? স্লেডেন অ্যান্ড সোয়ান। ক্লিয়ার? এখন আমরা নেক্সট কোশ্চেন যাচ্ছি। Rodolphe Virchow proposed. खूब easy question. B. So 5 seconds starts from now. 1 2 3 4 5. Answer কি? Rodolphe Virchow modified cell theory দিয়েছে। Clear? So note it down. এখন দেখো কিছু মজার জিনিস করি, কিছু যেরকম টাইপের নিটে আসে আমরা এরকম দেখব। Which of the following is not correct? All living organisms are composed of cells and product of cells. Cells come from pre-existing cells. এখন অপশন এ 1 2 3। ফার্স্ট অপশন কি? আচ্ছা আবার দিই। ফার্স্ট অপশন 1 2 and 3। সেকেন্ড অপশন 2 অপশন 3। থার্ড অপশন only 1 D only 1 and 2। পজ করো 5 seconds। 1 2 3 4 5। কি বলেছে কোশ্চেনটা দেখো, which of the following is not correct? কোনটা কারেক্ট না? যখনই আমরা কারেক্ট ইনকারেক্টের কোশ্চেন সলভ করব কি করবে? ফার্স্ট আগে নটটাকে হাইলাইট করবে, নটটাকে হাইলাইট করবে। এবং আমি যেটা মানে আমি যেটা যেভাবে সলভ করা ট্রাই করতাম, কিভাবে? নিচের থেকে পড়তে যাও, নিচের থেকে উপরে যাও। কি বলে? সেলস কাম ফ্রম প্রি এক্সিস্টিং সেলস। ইয়েস, কারেক্ট। অল লিভিং অর্গানিজমস আর কম্পোজড অফ সেলস অ্যান্ড প্রোডাক্ট অফ দেয়ার সেলস আর প্রোডাক্ট অফ সেলস। ঠিক আছে, এটাও কারেক্ট।
নেক্সট কি বলেছে, অনলি প্লান্টস আর কম্পোজ অফ সেলস, এখানে অনলি হবে না, প্লান্টস তো কম্পোজ অফ সেলস, সমস্ত প্লান্টস ডিফারেন্ট কাইন্ড অফ সেলস দিয়ে কম্পোজ, বাট এনিমেলসও তার সাথে সেল দ্বারা কম্পোজ। তো আমরা এই স্টেটমেন্টটা কারেক্ট, দেখো তো অপশনে কোনটা আছে, অনলি ওয়ান কারেক্ট পেলে, ক্লিয়ার। লাস্ট কোশ্চেন দেখি কি লেখা যায়। Organisms are composed of their living organism are composed of their cells and product. All living organisms composed of their cells, but it is applicable all living organisms are composed of their cells but not product of their cells. আচ্ছা এটা মুসান all living organisms are not composed of অনেক কিছু কোশ্চেন are not composed of cells but composed of cells and product of their cells. Cells. Option A 1 and 2 both are correct. Option A 1 and 2 both are correct, दोनों ठीक. Option B both are incorrect. Next, only one is correct. D none. কোনটা পজ করো, ট্রাই করো। 1 2 3 4 5 লেটস সি কি বলেছে কোশ্চেনে, সেলস কাম ফ্রম প্রি এক্সিস্টিং সেলস, নিউ সেল কিভাবে আসবে, প্রি এক্সিস্টিং সেল থেকে আসবে। ইয়েস, ইটস কারেক্ট। নেক্সট কি বলেছে, অল লিভিং অর্গানিজমস আর নট কম্পোজড অফ সেলস অ্যান্ড প্রোডাক্ট অফ দেয়ার সেলস। ইজ ইট ট্রু? কোশ্চেনটা পড়ো, অল লিভিং অর্গানিজমস আর নট কম্পোজড অফ সেলস অ্যান্ড প্রোডাক্ট অফ দেয়ার সেলস। যখনই কোশ্চেনের মধ্যে নট, বিকজ
থাকবে তখনই রাউন্ড দাও, দিয়ে সেটা চেক করো। কনসেপ্টটা দেখো কী ছিল, অল লিভিং অর্গানিজমস আর নট কম্পোজড অফ সেলস অ্যান্ড প্রোডাক্ট অফ সেলস। ইজ ইট ট্রু অর ফলস? ইট ইজ ফলস, বিকজ সমস্ত লিভিং অর্গানিজমই তো সেল দ্বারা তৈরি। উইদাউট সেল একটা মানুষ কীভাবে জীবিত থাকবে, বা কোনো অর্গানিজম কীভাবে ওদের মধ্যে প্রাণ থাকবে, তাহলে ইনএনিমেট হয়ে যাবে। তো অনলি কী বললো প্রথম অপশন, বোথ আর কারেক্ট না, ফলস, বোথ আর ইনকারেক্ট না, ফলস, অনলি ওয়ান ইজ কারেক্ট, ইয়েস ট্রু, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো আজকে আমরা সেল থিওরি ডিসকাস করলাম। নেক্সট ক্লাসে আমরা সেলের ওভারভিউ আর ইউক্যারিওটিক সেল বা সেলের শেপ অ্যান্ড সাইজ ওগুলো আমরা নেক্সট লেকচারে দেখব। হোপসো তোমাদের ক্লাসটা ভালো লেগেছে এবং মজা লেগেছে। তো এই পার্টটা এবং এই চ্যাপ্টারটা খুবই কনসেপচুয়াল। যদি তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে পড়ো, নেক্সট সবগুলো চ্যাপ্টার যেরকম সেল ডিভিশন পড়ো চ্যাপ্টারটা, ওইটা খুব স্মুথ লাগবে। সো রিড ইট কেয়ারফুলি, স্টাডি স্মার্ট। সো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।